দেবশ্রী ভট্টাচার্যের কলমে ভৌতিক সুন্দরবন সিরিজের প্রথম গল্প মাওলা গ্রামের ভয় প্রায় 2 লক্ষ ভিউজের দিকে এগিয়ে চলেছে। এর জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ, কারণ তোমরা ছিলে বলেই আমরা আছি। আজ রইল সেই সিরিজের দ্বিতীয় গল্প বাদার বনের ভয়। আশা করব আগের বারের মতো এই গল্পটিও তোমাদের ভালো লাগবে। আর একটা কথা, আমাদের গল্পগুলো তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। বেল আইকনটাও প্রেস করতে ভুলো না। অনেকদিন পর গল্প আসছে, তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আজ তোমরা শুনবে দেবশ্রী ভট্টাচার্যের কলমে একটি গ্রাম বাংলার পটভূমিতে হাড় হিম করা ভয়ের গল্প ভৌতিক সুন্দরবন সিরিজের বাদার বনের ভয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো তাহলে পাড়ি দেওয়া যাক ভয়ের দেশে। সকালবেলা পুকুরের উপরে পাতলা পলিথিনের মতো স্বর এখনো মানুষের হাতে লেগে সরে যায়নি। এই সাত সকালে কজন মানুষই বা ওঠে? ওই একমাত্র যাদের সকাল সকাল বেরোবার প্রস্তুতি নিতে হয়, তারা ছাড়া এত সকালে কারোর ওঠার নামগন্ধই নেই। মৌলাপাড়ায় আজ খুব তোড়জোড়। ভোর ভোর উঠে সব রাঁধতে লেগেছে। বাড়ির কর্তারা সব যাবেন জঙ্গলে চাক ভাঙতে। বংশীর মা রান্নাঘরে উনুনে চোঙা দিয়ে ফুঁ দিয়ে আগুনটাকে উস্কাচ্ছিল। সেই সকাল থেকে উঠে রান্না, কুটনো কটা, মশলা বাটা সেরে রান্না চাপানো হয়েছে। ওদিকে গোয়াল ঘরে কমলিনী বেশ অনেকক্ষণ ধরেই চিৎকার করছিল। বংশীর মা উনুনে শুকনো কাঠ গুঁজতে গুঁজতে ওখান থেকেই ডাক পারল। মলজা এমন করে চিল্লাচ্ছে দেখো, যেন একেবারে কান মাথা খেয়ে নিল। বলি হয়েছেটা কি? একটু আগে তো এক গামলা জাবনা গিললে, এখন আবার চাইটা কি? কমলিনী নিজের ভাষাতেই এ কথার উত্তর দিল, কিন্তু সেই ভাষা বংশীর মা বুঝলে তো। একঘেয়ে হাম্বা হাম্বা ডাকে খানিকটা বিরক্ত হয়ে গজগজ করতে করতে বংশীর মা ছুটে গেল গোয়ালে। আর একটু বাদে তিনি যাবেন জঙ্গলে চাক ভাঙতে। তেনার ভাতের জোগাড় করতে হবে। মরণ চুলখানাও এখনো ঠিক মতন ধরল না, আর দেখো দেখে নিয়ে মহারানীর কাণ্ডখানা কি তখন থেকে হাম্বা হাম্বা করে ডেকেই চলেছে। মাথার কাপড়খানা রাগের চোটে খসে গিয়েছিল। সেখানটাতে ঠেলা মেরে আবার মাথার সামনে এনে বংশীর মা হন হন করে গোয়াল ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো। গোয়াল ঘরে ঢোকার আগেই নাকে গন্ধখানা এসেছিল, কিন্তু বংশীর মা নিজের বকর বকরের জন্য খুব একটা খেয়াল করেনি। এখন একেবারে চোখের সামনে থমকে দাঁড়িয়ে পড়ল সে। বেদুমতির জাবনার হাড়ির পেছনে একটা বাঘিনী শুয়ে আছে। বেদুমতি তাকে দেখে মাটিতে পা ঠুকছে আর পালাবার চেষ্টা করছে। দড়িটা কোনো মতে ছিঁড়তে পারলেই ছুট দেবে সে। বংশীর মা বেদুমতির চেয়েও জোরে চিৎকার করতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। মাথা খারাপ নাকি? আজ বংশীর বাপের জঙ্গলে যাওয়ার কথা, এখন যদি একে দেখে চোখের সামনে, তবে কি তার জঙ্গলে যাওয়ার সাহস হবে? নিজের মুখেই নিজে হাত চাপা দিয়ে চিৎকারটাকে থামালো সে। ওদিকে বংশীর বাপের গলার আওয়াজটাও শোনা যাচ্ছে। আরে কি হলো গো, ভাত পাওয়া যাবে নাকি খালি পেটেই জঙ্গলে যেতে হবে? বংশীর মা ভালো করে খেয়াল করলো বাঘিনীটা পোয়াতি। নিজের ভারে সে নিজেই ক্লান্ত হয়ে গেছে। জাবনার হাড়ির পেছনে একেবারে শরীরখানা লুকিয়ে রেখেছে। কে জানে কি করে এই অবস্থায় এখানে এসে পৌঁছেছে সে। এখনই কারোর কোনো ক্ষতি করার কোনো ইচ্ছে আছে বলে মনে হচ্ছে না। ওদিকে আবার ঘরের ভেতর থেকে হাঁক শোনা গেল বংশীর বাপের। কি গো শুনছো? কই গেলা? ভাত দেবে তো নাকি? বংশীর মা তাড়াতাড়ি কমলিনীর গায়ে হাত বুলিয়ে শান্ত করল। এ হলো মালকিন আর তার আদরের গাইয়ের গোপন ভাষা। কেউ তা বোঝে না। বংশীর মায়ের আশ্বাস পেয়ে কমলিনীও তার হাঁক ডাক থামিয়ে দিল নিমেষে। বোধহয় সেও এতক্ষণে বুঝতে পেরেছে বাঘিনীটা অসুস্থ। হাজার হোক সে তো নিজেও একখান মেয়ে, তাই এই অবস্থার গুরুত্ব সে বোঝে। বংশীর মা গোয়াল ঘর থেকেই হাঁক পারল। আসছি গো আসছি, মানুষ তো রে বাবা, যন্ত্র তো নই। কোন সেই সূর্য ওঠার আগে থেকে খেটেই চলেছি, এখনো পর্যন্ত পাচাখানে না মাটিতে ঠেকানোর সময় পাইনি।
নিয়ে এসেছো ভালো কথা, বনবিবির পুজো খানা করো, আমি আসছি। বাঘিনীটা বংশীর মায়ের গজগজানি শুনে কি বুঝলো কে জানে, আরো বেশি করে যেন জাবনার হাঁড়ির পেছনে লুকিয়ে গেল। বংশীর মাও একরাশ খড়ের আঁটি দিয়ে জায়গাটা ঢেকে দিল, যাতে বাইরে থেকে দেখে বোঝা না যায়। এই দেখো, আর ভাত নেবে? না না, সকাল সকাল এত খেলে ঘুম পাবে, অল্প ভাত তুলে নিয়ে যাও। বংশীর বাপকে ভাত বেড়ে দিয়ে খাইয়ে ধুইয়ে জঙ্গলের দিকে রওনা করে মাথায় হাত রেখে বনবিবির কাছে গড় করে। জয় মা বনবিবি, রক্ষে করো মা, মানুষটাকে দেখো গো মা, মানুষটারে দেখো। বেশ অনেকক্ষণ ধরেই নানা কাজে মেতে থাকায় আর বাঘিনীর কথাখানা তার খেয়াল ছিল না। তারপর দুপুরের দিকে কমলিনীর গলা শুনতে পেয়ে হঠাৎ করে মনে পড়ল সে বাঘিনীর কথা। বাড়িতে এখন কেউ নেই, বংশী চলে গেছে স্কুলে, বংশীর বাপ গেছে জঙ্গলে মধু আনতে। এখন 10 দিনের জন্য দক্ষিণ রায়ের রাজ্যেই থাকবে। পাড়ার অনেকেই গেছে সেখানে, এখন তাদের এই পাড়ায় শুধু মহিলারাই আছে। এখন কি তবে বাঘের কথাটা সকলকে বলা ঠিক হবে? বুকটা কেঁপে উঠল বংশীর মায়ের। কে জানে কি করে চলে এসেছে এখানে। এখন কাউকে জানালে কেউ কিছু শোনার আগেই বাঘটাকে মেরে শেষ করে দেবে। ঘরের লোক এখন জঙ্গলে, এখন দক্ষিণ রায়ের সন্তানের কোনো ক্ষতি হলে আর রক্ষা থাকবে না। একবার গোয়ালের ঘরের দিকে পা বাড়ালো বংশীর মা। জাবনার হাড়ির পেছনে প্রায় মরার মতো পড়ে আছে বাঘিনীটা, পেটটা ফুলে ঢোল হয়ে আছে। আহারে, এর বোধহয় কিছু খাবারের দরকার, কিন্তু ঘরের লোক বনে গেছে, এমন সময় তো এখানকার মানুষ আমিষ ছোঁয় না। কি খেতে দেবে এখন এটাকে? এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল। হে বনবিবি, তোমার মনে যে কি ইচ্ছা কে জানে। এইসব 7-5 ভাবতে ভাবতে চোখ গেল কমলিনীর দিকে। আর কিছু না হোক, কমলিনীর দুধ তো আছে, সেটাই না হয় ধরে দেওয়া যাক। কিন্তু সুন্দরবনের বাঘ কি গাইয়ের দুধ খায় নাকি? না খেলে না খাবে, কি করার আছে বংশীর মায়ের? একটা মাটির ভাঁড়ে 1 গ্লাস দুধ এনে কোনো মতে সেখানে হাত বাড়িয়ে রাখলো বাঘিনীর সামনে। কিন্তু বাঘিনীটা সেই দুধের দিকে চোখ তুলেও তাকালো না। মলো যা, এনার জন্য এখন আমি আমিষ খাবার কোত্থেকে জোটাই? যত সব, মরবার জন্য শুধু আমার গোয়াল ঘরখানাই পেয়েছিলেন উনি। ওই যা আছে গেল, নাহলে আমি কিছু জানি না। আচ্ছা করে গাল পেড়ে আবার মাথায় হাত ঠেকায় বংশীর মা। হায় রে মা বনবিবি, বাবা দক্ষিণ রায়, পাপ নিও না গো, পাপ নিও না, পাপ নিও না গো। সাধ্য মতো চেষ্টা করছি মা তোমার সন্তানকে বাঁচানোর। আরেকবার সে তাকায় বাঘিনীটার দিকে, নড়াচড়া নেই, চোখ বন্ধ করে শুয়ে আছে। বংশীর মা সরে আসে। থাক, যখন আরেকটু খিদে পাবে তখন না হয় খেয়ে নেবে। সারাদিনটা কোনো মতে কেটে গেল। আজ তো আর তার খাওয়া দাওয়া সেরকম নেই। ঘরের মানুষ জঙ্গলে গেছে, এ পাড়ায় মেয়ে বউরা সবই একবেলা হবিষি করে। সাঁঝের বেলায় বনবিবির বরদ পড়ে, তারপর খায়। বংশীর মা উঠোন ধোয়ে, কাঁচা জামা কাপড় আবার কাচে, উনুনখানা ভালো করে নিকোয়। আজ প্রথম দিন বংশীর বাপ এবার অনেক দিন বাদে গেছে জঙ্গলে। বড় চিন্তা হয় মনে। কাজের মধ্যে ডুবে থাকলে খিদের বোধও আসে না, আর দুশ্চিন্তাও আসে না। আর এবার তো শুধু ঘরের মানুষের চিন্তা নয়, তার সাথে তো আবার ওই বাঘিনীর চিন্তাখানাও আছে। বিকেলের দিকে বংশী ফিরল স্কুল থেকে। বংশীর মা তাকে একেবারে ঘরের ভেতর নিয়ে গিয়ে ঢোকালো। আজকের দিনখানা ভালো না, এক্কেরে ঘরের বাইরে পা দিবি না। মাস্টার পড়া দিয়েছে না বাড়িতে করতে, সেখানা মন দিয়ে কর। একবার বাড়ির বাইরে পা দিয়েছিস কি তোর ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব বলে দিলুম। বেচারা বংশী স্কুল থেকে বাড়ি ফিরে একটু খেলাধুলো করে। সে জায়গায় এমন বাড়িতে ঘাড় ধরে বসিয়ে দিলে কেমন লাগে। একবার খেলার কথা মুখ দিয়ে বার করতে গিয়েছিল বংশী, কিন্তু তার আগেই তার মা একেবারে ঝনঝন করে উঠল। বলেছি না আজকের দিনটা ভালো নয়, আজকে এক্কেরে বাড়ির বাইরে বেরোবি না, কয়ে দিলুম আমি। বংশী বেচারা ঘাড় উঁচু করে আকাশের দিকে তাকায়। না, বৃষ্টির মেঘের কোনো লক্ষণ নেই। তবে এমন শুধু শুধু দিন ভালো নয়। দিন ভালো নয় বলার কি কারণ কে জানে।
অবশ্য মায়ের কথার উপর কথা বলা যায় না, তাই বংশী ঘরের মধ্যেই লুকিয়ে বসে থাকে। সাঁঝ পড়তে বংশীর মা আগে বনবিবির থানে গিয়ে বংশীর বাপের নামে পিদিম জ্বালিয়ে আসে। তারপর ঘরে এসে দুটি হবিষ্যি মুখে তুলে একবার গোয়াল ঘরের দিকে তাকায়। একটা গাই আর একটা বাঘিনী দুজনায় এক গোয়ালেই আছে, দুটোরই কোনো সাড়া শব্দ নেই। কমলিনীর কথা সে জানে। বংশীর মা একবার গায়ে হাত বুলিয়ে এসেছে যখন, তখন ওই বাঘিনীর পেটে গেলেও তার গলা দিয়ে একটা শব্দও বেরোবে না। কিন্তু বাঘিনীর কাণ্ডখানা সে বুঝতে পারছে না, কিছুই করছে না কেন। সেই কখন থেকে একইভাবে বসে আছে। এখন একবার যেতে হবে গোয়াল ঘরে। বংশীর মা গোয়াল ঘরে যাবে বলে উঠতে যাচ্ছিল, হঠাৎ কমলিনীর ডাক কানে এলো। একবার মনে মনে হাসলো বংশীর মা। এই সে মনে মনে ভাবছিল, কমলিনী ডাকে না কেন, অমনি ডাক দিয়েছে, কিন্তু গলার স্বরখানা কেমন যেন। বংশীর মা অজান্তেই কপালে একবার হাত থেকে ছুটে গেল গোয়াল ঘরে। বাঘিনীটা কেমন যেন চিত হয়ে পড়ে আছে, চোখ দুটো উপরের দিকে স্থির। এর আবার কি হলো? সকালে দুধ কানাও দেখি যেমন কার তেমন পড়ে আছে। বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। এ যে একেবারে স্থির, নড়াচড়াও নেই। এবার আর নিজেকে সামলাতে পারল না বংশীর মা। ও মা গো, এ দেখি যে মরে গেল গো। একবার চেঁচিয়েই নিজের মুখে হাত চাপা দিয়ে শান্ত হয়ে বসে রইল সে। এই সাঁঝের বেলা এই খবরটা একবার রটে গেলে আর উপায় থাকবে না। তারপর যদি আবার কারোর কানে যায় যে সারাদিন ধরে বাঘিনীটাই গোয়ালেই ছিল, সে কথা বংশীর মা জানে, তাহলে তো আর উপায় থাকবে না। সকলে হয়তো বলবে যে সে ইচ্ছে করেই বাঘিনীটাকে মেরে ফেলেছে এখানে। বংশীর মা আবার কমলিনীর গায়ে হাত বুলিয়ে তাকে বুঝিয়ে এলো। কি যে বোঝালো সেই জানে। কমলিনী চুপ করে গেল, তবে তার চোখে ভয়ের ভাব স্পষ্ট। গোয়ালের দরজাখানা বন্ধ করে চলে গেল বংশীর মা। চারিদিকে মেয়েদের সুর করে বরদ পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। বংশীর মা দাওয়ায় এক কোণায় চুপ করে বসে রইল। মনে বড্ড কু ডাকছে। জঙ্গলে ঘরের মানুষটা একা পড়ে আছে, এদিকে ঘরের মধ্যে একখানা পোয়াতি বাঘিনী মরল। দাওয়ায় এক কোণায় বসে বংশীর মা চোখের জল ফেলতে লাগলো। আস্তে আস্তে পাড়াটাও নিস্তব্ধ হলো। শাঁখের ফু, ঘণ্টার ধ্বনি, উলু দেওয়ার আওয়াজ এসব বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ। বংশীও দুধ মুড়ি খেয়ে শুয়ে পড়েছে অনেকক্ষণ আগে। এবার আস্তে আস্তে বংশীর মা উঠল। কোমরের কাপড়খানা পেঁচিয়ে হাতে শাবলখানা নিয়ে সে বাড়ির পেছনে চলে গেল। ওদিকটা একটু আগাছা। অনেককাল আগে নিতাই খুড়ো আর তার পরিবার থাকতো এখানে। নিতাই খুড়োকে বাঘে খেলে তারপর নিতাই খুড়োর বউ চলে গেল ওদিকে বিধবা পল্লীতে। তারপর থেকে জায়গাটা এমন খালি পড়ে আছে। মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যায় এখানে। আজ আবার আকাশে চাঁদের দেখা নেই। কে জানে কোন তিথি, মনে হয় মেঘে ঢেকে আছে। এক হাতে একটা লণ্ঠন আর এক হাতে একটা শাবল নিয়ে এই আগাছা ভর্তি জায়গায় ঠিক মাঝখানে এসে দাঁড়ালো বংশীর মা। পা দিয়ে আগাছাটা একটু সরিয়ে নিয়ে শাবলটা একবার মাথায় ঠেকিয়ে বনবিবিকে স্মরণ করে মাটিতে একটা কোপ বসালো। দু তিনবার কোপ বসিয়ে একবার থামলো। কেমন যেন মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। কাদের যেন পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। না, এসব মনের ভুলই বোধ হয়। কোনো আওয়াজে নেই তো কোথাও। বংশীর মা আবার শাবল চালাতে লাগলো। একবার করে মাথার উপর তোলে শাবলটা, তারপর কোপ বসায়। মাটিখানা নরমই ছিল। এখানে একবার বৃষ্টির জল ঢুকলে সহজে যেতে চায় না, আর পরিত্যক্ত জায়গা বলে জল আরো বেশি করে জমে থাকে। মাটি নরম থাকায় গর্ত করতে বেশি সময় লাগলো না। খান কতক শাবলের কোপ বসাতেই একটা বেশ বড় গর্ত হয়ে গেল। বংশীর মা বলল, হ্যাঁ, এবার গর্তটা ঠিক আছে। বাপ্পা, যা খাটনি গেল। বাঘিনীটা তার বিশাল শরীর নিয়ে দিব্যি এর ভেতর থাকতে পারবে। আরেকবার চারিদিকটা দেখে নিয়ে বংশীর মা বাড়ি চলে গেল। তার কেন জানি না কেবলই মনে হচ্ছে
কে যেন আছে এখানে, কিন্তু কাউকেই সে দেখতে পাচ্ছে না। মনের ওসব চিন্তাকে সরিয়ে রেখে দুটো শক্ত মোটা দড়ি খুঁজতে লাগলো সে। খুঁজে পেতেই সে বাঘিনীটার পায়ে ভালোভাবে বাঁধল। ভেবেছিল এভাবেই টেনে নিয়ে যাবে, কিন্তু হায় রে, এ যে এক চুলো নড়ানো যায় না। একখানা ঠেলা গাড়ি অবশ্য আছে, বংশীর বাপ হাটে যাওয়ার সময় নিয়ে যায় সেটা, তবে খুব একটা মজবুত নয়। মধুর কলসি কোনো মতে বসানো যায়, কিন্তু তাই বলে অত বড় বাঘিনীটা? বংশীর মা চিন্তায় পড়ে যায়, কিন্তু ওখানে ছাড়া যে আর উপায় নেই। যদি একান্তই ভেঙে যায় ঠেলাখানা, তাহলে বলতে হবে এমনি এমনি ভেঙে গেছে ঠেলাখানা। কিন্তু এই বা কি এমন সহজ কাজ? অত বড় বাঘিনীটাকে ঠেলার উপরে চাপানোই তো অসম্ভব ব্যাপার। কমলিনীরও বংশীর মায়ের এই পরিশ্রম দেখে নিষেধ থাকা সত্ত্বেও দুবার ডেকে উঠল। ভাবটা এমন যেন বলতে চায়, আমি একবার ঠেলে দেখব নাকি, যদি তোমার কিছু সাহায্য দরকার হয়। বংশীর মা ঠোঁটের উপর আঙুল রেখে চুপ করে থাকতে বলল। এই এই কমলিনী, চুপ চুপ, একদম চুপ। বেশ কিছুক্ষণের কসরতের পর কোনো রকমে বংশীর মা বাঘিনীটাকে তুলে বসাতে পারল ঠেলার উপরে। তারপর অনেক কষ্টে সেই ঠেলাটাকে ঠেলে নিয়ে গেল সেই নিতাই খুড়োর পরিত্যক্ত বাড়ির দিকে। গর্তের সামনে গিয়ে ঠেলাটাকে একটু ঠেলে উপর করতেই বাঘিনীটা একটু একটু করে গর্তের ভেতরে পড়ল। বংশীর মা ওই আগাছার মধ্যে বসে পড়েই হাঁপাতে লাগলো। কিছুক্ষণ আর যেন কিছু করার অবস্থাতেই সে নেই। একটু বাদে উঠে দাঁড়িয়ে আবার বনবিবির উদ্দেশ্যে একটা পেন নাম ঠুকলো। মা গো, হেমা বনবিবি, পাপ নিও নে গো মা, পাপ নিও নে। তুমি তো জানো মা, আর কেউ না জানুক, আর কেউ না দেখুক মা গো, তুমি তো জানো, তুমি তো দেখেছো আমি তোমার সন্তানকে মারিনি মা, ওকে তো বাঁচাবার চেষ্টাই করেছিলাম, কিন্তু কিন্তু কি যে হয়ে গেল। হে মা বনবিবি, তুমি রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো। বংশীর বাপখানা জঙ্গলে গেছে, ওর যেন কোনো ক্ষতি না হয় মা, দেখো তুমি দেখো। আস্তে আস্তে জায়গাখানা মাটি দিয়ে বুঝিয়ে সরে এলো বংশীর মা। আসার সময় মনে হলো আবার যেন কিসের নড়াচড়া। একবার লণ্ঠনখানা উঁচু করে জায়গাটা দেখে নিল, কিন্তু কিছুই দেখতে পেল না। কিন্তু ওই আগাছার জঙ্গল থেকে বের হয়ে আসতেই প্রায় ধাক্কা খেল মোড়ল খুড়োর সাথে। বুকটা ঢিপ ঢিপ করে উঠল। দেখো দেখিনি কাণ্ড, এখানে এত রাতে কি করছিস রে? বংশীর মা আঁচলখানা টেনে বলল। ওই যে কি বলবে, কথা হারিয়ে গিয়েছে। এদিকে ওদিকে চাইতে লাগলো। তারপর অগতির গতি কমলিনীর নামখানাই মনে এলো। বংশীর মা দু একবার হেঁচকি তুলে ঘুমটাখানা আর একটু টেনে বলল। আর আর কইবেন না খুড়ো, কমলিনীটা দড়ি ছেড়ে কই যে গেল, বংশীর বাপখানাও নেই যে রাতের বেলা একটু পাঠাবো। কমলিনী, ও কমলিনী, কই গেলি মা আমার? কমলিনী, কমলিনী। বংশীর মা এদিক ওদিকে অন্ধকারের মধ্যে গলা বাড়িয়ে সুর করে ডাকতে ডাকতে নিজের বাড়ির দিকেই চলে গেল। সারা রাত শুধু বিছানায় শুয়ে ছটফট করেছে বংশীর মা, ঘুম আর আসেনি। ভোরের দিকে একটু চোখ লেগে যেতেই একটা হইচই চিৎকার শুনে ঘুম ভেঙে গেল তার। প্রথমে খুব একটা পাত্তা দেয়নি। ভোরের ঘুম বলে কথা, আরো ভালো করে বালিশখানা আঁকড়ে শুয়েছিল সে। এখন বংশীর বাপ নেই বলে তার কাজ কারবারও তেমন নেই। ক্রমশ যেন চিৎকারটা একেবারে গায়ের উপর উঠে আসছে। কমলিনীও বেগতিক দেখে হাম্বা হাম্বা করে সুর তুলেছে। হঠাৎ কাল রাতের কথা, বাঘিনীর কথা আর নানা রকম দুশ্চিন্তার কথা মনে এলো বংশীর মায়ের, আর ধর্মড় করে উঠে বসলো বিছানায়। তাড়াতাড়ি বাইরে এসে দেখলো সারা পাড়া জড়ো হয়ে গেছে তার দরজার সামনে। সবাই একসাথে চেঁচামেচি করছে। একজনের কথাও বোঝা যাচ্ছে না, তবে এটুকু বোঝা যাচ্ছে অবস্থা সুবিধার নয়। কোনো একটা কারণে সবাই বেশ রেগে আছে। বংশীর মা তার স্বভাব মতো ক্যান ক্যান করে উঠে বলল, বলি হয়েছেটা কি?
সকালবেলা ঘুম ভাঙতে না ভাঙতে একেবারে সব এখানে জড়ো হয়েছ। বলি হয়েছেটা কি? পাড়ায় বাঘ এলো নাকি? কথাটা বলেই কপালে হাত ঠেকালো বংশীর মা। কথা তোড়ে না জানি কি সব বলে চলেছে সে। হে মা বনবিবি, বংশীর বাপকে একটু দেখো মা। মোড়ল খুঁড়ো এগিয়ে এসে দাঁড়ালো একেবারে সামনে। তাকে হাত বুলিয়ে বলল, কি ব্যাপার বল দেখিনি? কাল রাতে ওই আগাছার জঙ্গলে কি করতে গিয়েছিলি? হ্যাঁ? লোকটা কথা বলতে গিয়ে যেন একেবারে গায়ের উপরে উঠে আসে। বংশীর মা খানিক পিছিয়ে এসে মাথার ঘোমটা টেনে বলল, ওই দেখো, আবার এই কথা জিজ্ঞাসছেন কেন? কালকে না আপনারা কইলাম কমলিনী কই যেন চলে গিয়েছিল, ওরে খুঁজতে গিয়েছিলাম। তাই না? তা ফটিকের ঠেলাখানা জঙ্গলের ভিতরে কি করছে রে? এবারে চমকে উঠল বংশীর মা। হায় রে, খুব ভুল হয়ে গেছে তো। তাড়াহুড়ো যে ঠেলাখানা ওখানে রেখে এসেছে, এবার একটা কিছু চাপা দিতে হবে। এরা কি ওই বাঘিনীটাকে দেখে নিয়েছে নাকি? কিন্তু বংশীর মা তো বেশ অনেকখানি মাটি চাপা দিয়েছিল। শিয়ালের নাকি গন্ধ যাওয়ার তো কথা নয়। তাহলে এরা টের পেল কি করে? কে জানে গা, খুড়া তার ঠেলা সে কোথায় রেখেছে আমি জানি নাকি? আমি মেয়ে মানুষ, ঠেলা দিয়ে কি কাম? খুড়ো যেন এবার আরো কাছে এসে বংশী মায়ের ঘুমটার ফাঁক দিয়ে বেরিয়ে থাকা অল্প মুখের একেবারে সামনে এসে বলল, ও তাহলে তুই কইতে চাস কি ফটিক জঙ্গলে যাওয়ার আগে জগাইয়ার লটকেকে মেরে ওই আগাছার জঙ্গলে পুঁতে দিয়ে গেছে? বংশীর মায়ের বুকটা ধক করে উঠল। চলতে চলতে বোধহয় থেমেই গেল। বাঘিনীকে খুঁজে পেলে এত ভয়ের কিছু ছিল না। হয়তো পাড়ার লোক কিছু আকথা কুকথা শোনাতো, নানা রকম ভয়ের গল্প করত, বন দপ্তরের বাবুরা এসে হম্বিতম্বি করত, সে না হয় মেয়ে মানুষ বলে কান্নাকাটি করে ছাড় পাওয়া যেত। কিন্তু এসব কি বলছে মোড়ল খুড়ো? ভয়ের চোটে খানিকক্ষণ কোনো কথাই বলতে পারল না বংশীর মা। তারপর আস্তে আস্তে বলল, এসব আপনি কি কইছেন গা খুড়া? জগাইয়ার লটে মানে? মোড়ল খুড়ো এবার হো হো করে হেসে উঠলেন। এই দেখ, কিছুই যেন জানে না মহারানী। এই তো দুদিন আগে জঙ্গলে যাওয়ার আগে শেষবার যে হাটে গেছিলে, তখন হাটের মাঝে এক ঘর লোকের সামনে ঝগড়া হয়েছিল। ফটিক তো একের গলা টিপে ধরেছিল ওই দুটো। কথাটা কিছু ভুল বলেনি মোড়ল খুড়ো। জগাই আর লোটে দুজনেই খুব একটা সুবিধার লোক নয়। অনেক রকম কাজ কারবার আছে ওদের। এরা দুজনেই ওই গদাই মস্তানের চেলা। গদাইয়ের কথাতেই দুজনে এসেছিল বংশীর বাপকে বোঝাতে। এবারে মাওলাদের নৌকায় যেন কয়েকজন ওই জগাইদের লোককেও নেওয়া হয়। জঙ্গলে ঢোকার আগে বন দপ্তরের লোক পাস দেখে। এভাবে তো আর সকলের পাস দেখা সম্ভব নয়। একটা নৌকায় 10-12 জন থাকে। এত জনের পাস কি করে আর দেখা যায়? দু একজনের পাস দেখেই সকলকে ছেড়ে দেয়। তাই মাওলাদের দলে মস্তানদের কয়েকজনকে ঢুকিয়ে দেওয়াই যায়। তারা গিয়ে জঙ্গলের কাঠ কেটে পাচারের কাজ করবে কিংবা অন্য কোনো কাজ। ফটিক সে কথা শুনেই একেবারে গলা টিপে ধরেছিল জগাইয়ার লোটের। তবে রে, বন বিবির থানকে অপমান করা, যে জঙ্গল আমাদের খেতে পড়তে দেয় তাকে লুট করে তোরা এই নিজেদের পকেট বোঝাই করতে চাস? হ্যাঁ, হারামজাদা। ফটিকের হাতে হয়তো সত্যি সত্যি কিছু একটা হয়ে যেত, কিন্তু গায়ের লোকেরা বাঁচিয়ে দিল। বংশীর মা আমতা আমতা করে বলল, আপনিও না, কি যে কর না। ও তো রাগের মাথায় কি বলতে কি বলেছিল আর কি করতে কি করেছিল, এইসব সত্যি নাকি? আপনি বিশ্বাস করেন খুড়া? আমি কারোরে মারি নাই, আমি কারোরে মারি নাই। মলয় মাওলার বউ এগিয়ে এসে বলল, না না খুড়া, আপনি ঠিকই কয়েছেন। কাল সারা দিন দেখছিলাম বউটা কেমন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। সাঁঝের বেলায় বনবিবির টানেও দেখলাম কোনো মতে একখান পিদিম জেলে চলে আইলো। আমার মনে হয় ওর বর ওই দুটারে আগেই মাইরা রাখছিল। রাত হলে পর বউটা গিয়ে ওই দুটারে পুইত্তা রাইখাইছে।
বংশীর মায়ের কেমন যেন গা গুলি উঠছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা শোনা তার পক্ষে সম্ভব হলো না। সবাইকে ধাক্কা মেরে সে একবার ছুটে গেল নিতাই খুঁড়ো সেই পরিত্যক্ত জমিতে, ঠিক কাল যেখানে সে বাঘিনীটাকে পুঁতে রেখে এসেছিল। সেখানেই পড়ে আছে দুটো লাশ। মৃতদেহ পচা গন্ধ পেয়ে সম্ভবত শিয়াল কুকুরে খুবলে খুবলে বার করেছে। দুজনকেই কেউ মাথার পেছন দিকে লাঠির বাড়ি মেরে মেরে ফেলেছে। জগাইয়ের মাথাটা তো একেবারে হাঁ হয়ে আছে। বংশীর মা ধপ করে বসে পড়ল মাটিতে, মাথায় হাত থাবড়ে বলল, বিশ্বাস করেন খুড়া, এসব ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আপনারে আমি সত্যি কথা কইছি, আমি কিচ্ছু জানি না। ভেবে দেখল বংশীর মা, এর চেয়ে সত্যি কথা বলে দেওয়া ভালো। বাঘিনীর কথা বলে দিলে হয়তো একটু ধমক ধমক খেতে হবে, কিন্তু এর চাইতে তো ভালো। চোখের জল মুছে উঠে দাঁড়ালো বংশীর মা। কাল ভোরের দিকে কিভাবে কি জানে কোত্থেকে এক বাঘিনী আমার গোয়ালে এসে উঠেছিল। সে আবার পোয়াতি। গপ্প পারতাছে গো, গপ্প। আরে এরম কখনো হয় নাকি? ঘরের মধ্যে একটা বাঘ বইয়া রইল, আর বেটির মুখ থেকে এক কান চিৎকারও শোনা গেল না গো। আরে সত্যি কইছি, বাঘিনী আইছিল, পোয়াতি বাঘিনী। বংশীর বাপ জঙ্গলে গেছে, তাই আর কারোরে কিছু কইনি। কেউ যে বংশীর মায়ের কথায় কোনো পাত্তা দিচ্ছে না সেটা বেশ বোঝা গেল। বংশীর মা সকলের পায়ে হুমড়ি খেয়ে পড়ে একই কথাই বলতে লাগলো বারবার, কিন্তু কেউ সে কথা শুনলে তো। এর মধ্যে হঠাৎ একটু দূরে ফিসফিস শোনা গেল গদাই মস্তান আসছে। ভয়ে বুকটা সাদা হয়ে গেল বংশীর মায়ের। ভয়ের চোটে সে তাড়াতাড়ি খুড়োর পেছনে লুকিয়ে পড়ল। গদাই মস্তানের জিপের মোটা চাকার ঘড়ঘড় আওয়াজ শোনা গেল বেশ দূর থেকে। গাড়িটা থামতেই গদাই প্রায় লাফিয়ে নেমে দুটো লাশের কাছে এসে মরা কান্না জুড়ে দিল। ওরে জগাই রে, ওরে লটে রে, আমায় ছেড়ে তোরা কোথায় গেলি রে? মাটিতে মাথা ঠুকে ঠুকে কাঁদতে লাগলো গদাই মস্তান। এমনিতেই লোকটাকে গায়ের কেউ খুব একটা পছন্দ করতো না, কিন্তু এইভাবে একটা মানুষকে কাঁদতে দেখে কারই বা ভালো লাগে। মোড়ল খুঁড়ো এসে পরম স্নেহে গদাইয়ের কাঁধে হাত রাখলো। আরে অমন করে কাঁধে না গদাই, মনটাকে একটু শক্ত করো। তোমার কাঁধে এখন কত দায়িত্ব। যারা তোমার এমন অনুগত চেলাদের মারল, তাদের শাস্তি দিতে হবে না? কথাটা শোনা মাত্রই গদাই একেবারে তড়াক করে লাফ দিয়ে উঠল। ঠিক বলেছ খুড়া, আমার ছেলেদের মেরেছে। এই গদাই মস্তানের ছেলেদের গায়ে হাত তুলেছে, তার হাত কেটে আমি ঠাকরাইনের জলে ভাসিয়ে দেব। ভয়ে দুচোখ বন্ধ করল বংশীর মা। তা পারে বটে গদাই। এই অঞ্চলে গদাইয়ের কথাই শেষ কথা। থানা পুলিশ বলে কিছুই নেই। গদাই যাকে ধরতে বলে, দারোগা সাহেব তার কোমরে দড়ি পরিয়ে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যায়। আর যাকে ছাড়তে বলে, সে হাটের মাঝে দাঁড়িয়ে খুন করলেও তার কিছু হয় না। আবার একটা শোরগোল পড়ল সকলের মাঝখানে। মলয়ের বউয়ের না জানি কোন জন্মের রাগ আছে বংশীর মায়ের ওপর। সে একেবারে আগ বাড়িয়ে বলে উঠল, এই যে এই হলো বংশীর মা। এ আর এর স্বামী একসাথে মিলে কাণ্ডকানা ঘটিয়েছে। হক কলে দেখেছে গো, এর স্বামী হাটের মাঝে ওদের গলা টিপ্পা ধরছিল। কথাটা শুনেই গদাই একেবারে আগুনের ভাঁটার মতো চোখ নিয়ে তাকালো বংশীর মায়ের দিকে। বংশীর মা ভয়ে একবার হাউমাউ করে কেঁদে উঠল। এসব কি কথা কর্তা? আমি একখানে মেয়ে মানুষ, আমি কখনো অমন দোকান জোয়ান পুরুষ মানুষকে মারতে পারি? বিশ্বাস করেন কর্তা, কাল একখান বাঘিনী আমার গোয়ালে লুকাইয়াছিল। বংশীর বাপ জঙ্গলে যাবে, তাই অমঙ্গলের ভয়ে আমি 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 কারোর এই কথা কইনি। শুনলেন কর্তা? এমন হাসির কথা শুনেছেন কখনো? আজ তো একখান বাঘিনী নাকি ওর গোয়ালে লুকিয়েছিল। আপনি কয়েন কর্তা, এ কখনো হতে পারে? গদাই আবার তাকালো বংশীর মায়ের দিকে। আমার ছেলেদের মরা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, তোর ওই হাত দুটো আমি কাটবই।
তারপর আমি তোকে ঠাকরাইনের জলে ভাসিয়ে দেব। না! বংশীর মা চিৎকার করে উঠল ভয়। গদাই মস্তান গায়ের সকলের দিকে তাকিয়ে বলল, এসব কাণ্ডি আপনারা চোখে দেখতে পারবেন না, তাই চলে যান, চলে যান। এরে আমি দেখা নিতাছি। গায়ের সব লোক হাসতে হাসতে চলে গেল, যেন খুব মজার একটা কাণ্ড হতে চলেছে। বংশীর মা দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু গদায়ের হাতে ধরা পড়ে গেল। বংশীর মা কেঁদে ফেলে বলল, আমারে ছেড়ে দেন, কথা আমারে ছেড়ে দেন। আমার একটা ছোট বাচ্চা আছে, আমি কিছু করি নাই, বিশ্বাস করেন। আমি কিছু করি নাই। গদাই এবার বিশ্রীভাবে হাসতে লাগলো। আরে সে তো আমি জানি, তুইও কিছু করিসনি আর তোর ওই বড় কিছু করে নাই। ওই দুটারে তো আমি মারছি রে। আজকাল কোনো কাম ঠিক করে করতে পারে না। কয়েছিলাম সে ফটিককে কয়ে ওদের নৌকায় আমার দুইটা ছেলেরা জঙ্গলে পাঠাতি, তো সেই কামখানাও তো করতে পারলে না হালার পো। উল্টা হাটের মাঝে মার খাইয়াইল। হ্যাঁ, এমন কইরা গদায়ের ছেলেরা যদি একটা সাধারণ মৌলার কাছে মার খাইয়া আসে, তাহলে কি আর এই গদাই মস্তানের ইজ্জত থাকে বল? গদাইয়ের কথাগুলো শুনে চোয়াল শক্ত হয়ে গেল বংশীর মায়ের, কিন্তু মুখে কিছু বলার সাহস হলো না। গদাই আবার বলতে শুরু করলো, এখন দেখ, তোর হাতে দুইখান উপায় আছে। এক, এখানে তোর হাত দুইটা কাইটা জলে ভাসাইয়া দি, আর নয়তো জঙ্গলে তোর বরটারে ধইরা বাঘের মুখে দিয়ে আসি। আর একটা হয়, দুইটাই করি লয়। না! আবার চিৎকার করে উঠল বংশীর মা। গদাই আবার বিশ্রী করে হাসতে শুরু করলো। আর একখান উপায় আছে। আজ রাতে আমার ঘরে চলে আয়। এখন বক্সির বাপ তো আছে জঙ্গলে, ঘরে তোর কি কাম? চলে আসিস, হ্যাঁ, আমার বাড়িতে চলে আসিস। হকলে রে আমি কইয়া দিব, তোর আর তোর স্বামীরে মাপ কইরা দিয়াছি। চলে আসিস কিন্তু। বংশীর মা এবার আহত বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল গদায়ের উপর। কি এত বড় কথা? ওরে পাষণ্ড, তুই মেয়ে মানুষের কুপ্রস্তাব দিস? এত শখ নাকি তোর? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, হক্কলে ডাইক কানছি, হক্কলে দেখুক একবার। গদাই ধাক্কা মেরে ফেলে দিল বংশীর মাকে। বেচারি হুমড়ি খেয়ে পড়ে গেল দুটো মড়ার ওপরে। গদাইয়ের ইশারায় এবার তার কালো জিভ থেকে বেশ কয়েকজন গুন্ডা নেমে এলো। গদাই আবার খ্যাক খ্যাক করে হেসে বলল, আমার ছেলেদের মরা শুয়ে কথা দিয়েছি, তোর হাত দুখানে কাইটা জলে ভাসাবো। তা না করলে যে বড় অন্যায় করা হবে। নিতাই খুড়োর পরিত্যক্ত সেই ভিটে সেদিন বংশীর মায়ের রক্তে ভেসে গেল। সারা গ্রাম কেঁপে উঠল তার চিৎকারে। বেচারি কমলিনী কিছু না বুঝেই সারাদিন ডেকে চলল। আজ আর তার গায়ে হাত বুলিয়ে তাকে শান্ত করার মতো কেউ নেই। একবার জঙ্গলের ভেতর ঢুকেই বেশ ভালো চাক পাওয়া গেছে। এবার একটা থেকে 10 কেজি আর একটা থেকে 12 কিলোর উপরে মধু পাওয়া গেছে। মনটা বেশ খুশি খুশি হয়ে আছে ফটিকের। বাড়ি ফিরে বনবিবির থানে বেশ ভালো করে একখানা পুজো দিতে হবে। আর এবার গোদাখালীর মেলা থেকে বংশীর মায়ের জন্য কগাছা ভালো চুড়ি আনতে হবে। বেশ কয়েকবার বায়না করেছে, সে আনা হয়ে ওঠেনি। এসব কথা ভাবতে ভাবতেই নিজের গালেই নিজে একখানা চর কষালো ফটিক। কেন যে বারবার তার বংশীর মায়ের কথা মনে পড়ছে কে জানে। জঙ্গলে এসে যে বউয়ের কথাটা ভাবতে নেই, বনবিবি পাপ দেয়।
নিজের মনকে অনেক কথা বুঝিয়ে নৌকার পাটাতনে মাথা রেখে ঘুমিয়ে পড়ল ফটিক। ঘুমিয়ে ঘুমিয়ে সে দেখল সে জঙ্গলে গেছে। একটা বিশাল চাক ঝুলছে গরান গাছ থেকে। সে গাছে উঠতেই যাবে চাকখানা পারতে, এমন সময় দেখল যেন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে চারিদিকে। সেই ধোঁয়ার ভেতর থেকে বংশীর মা বেরিয়ে আসছে একখানা বাঘিনীর পিঠে চড়ে। পালাও, এখান থেকে পালাও, ওরা যে তোমারে মারতে আইছে। বংশীর মায়ের গলাখানা কেমন যেন অন্য রকম লাগছে, মনে হচ্ছে যেন সুদূর থেকে ভেসে আসছে গলাখানা। ধর্মর করে উঠে বসলো ফটিক। আবার কি ধরনের স্বপ্ন দেখছে সে? ঘুম ভেঙেও চমকে উঠল সে। কোথায় নৌকা? সে তো পড়ে আছে জঙ্গলের মাঝখানে। চারদিকে সদর বনের নরম কাদা কাদা মাটি একেবারে মাখামাখি হয়ে আছে গায়ে। কি কাণ্ড! এইভাবে জঙ্গলের মাঝখানে এসে পড়ল কি করে? তার দলের লোকেরাই বা কোথায়? ফটিক চিৎকার করে ডাকলো তাদের দলের লোককে। ও সুজন, আরে ও চঞ্চল, বলি তোরা গেলি কোথায়? আমি এখানে আইলাম কেমনে? কোনো উত্তর এলো না। ফটিকের নিজের গলাখানে জঙ্গলের গরান গাছে ধাক্কা খেয়ে খেয়ে বারবার ফিরে আসছে। ফটিক ধর্মর করে উঠে সেই থপথপে কাদার মধ্যে দৌড় লাগালো। কিন্তু নদীর ধারে যাওয়ার রাস্তাটা কোথায় গেল? এই জঙ্গলে তো সে বহুবার এসেছে। জঙ্গলের অনেকটা ভেতর অবধি তারা মধু ভাঙতে আসতো। অবশ্য সেটা দিনের বেলা, এখন সাঁঝ হয়ে গেছে। এখন এই বাদাবনের রূপে অন্যরকম। ফটিক ভয়ের চোটে বেশ খানিকটা দৌড়ে বার হওয়ার চেষ্টা করল। কাদায় তার পা ডুবে যাচ্ছে, একেবারে গোড়ালি ছাড়িয়ে অনেকখানা কাদায় মাখামাখি হয়ে গেছে। বোধ হয় অনেকটা ভেতরে নিয়ে এসেছে কেউ তাকে। ফটিকের তো কিছুই মনে পড়ছে না। সে তো যেমন নৌকায় ঘুমায় তেমনই ঘুমাচ্ছিল। তাকে কি বাঘে টেনে আনলো নাকি? আঁতকে উঠে ফটিক নিজের হাতেই ঘাড়ে হাত বুলিয়ে দেখল, না, কোনো রকম আঘাতের চিহ্ন নেই। সে আবার চিৎকার করে ডাকলো, ও সুজন, আরে ও চঞ্চল, তোরা গেলি কোথায়? এতক্ষণে অন্ধকার বনের ভেতরে একটা আলো দেখা যাচ্ছে, বড় টর্চের আলো। তাদের নৌকায় তো শুধু লণ্ঠন ছিল, তবে কাদের টর্চ। থপথপ করে কাদার মধ্যে পা ফেলে কারা যেন এগিয়ে আসছে ক্রমশ। এতক্ষণে মুখগুলো দেখা গেল। এ তো গদাই মস্তান। গদাই, তুই এনে? আমি এনে কেমনে আইলাম? তুই নিয়ে আইছাস? খানিকটা ভয়ে, খানিকটা উত্তেজনায়, আর খানিকটা রাগে ফটিক তখন হাঁপাচ্ছে। গদাই খ্যাঁক খ্যাঁক করে হেসে বলল, ওই দেখ, তা আমি ছাড়া আর কারোর সাহস আছে নাকি রাতের বেলায় এই বাদার বনের ভেতরে ঢোকার? হ্যাঁ, এই জঙ্গলের ভেতরে আমার অনেক গোপন কাজ কারবার চলে। তুমি তো জানো, তোমারে তো কয়েছিলাম আমার 2টা ছেলেরে তোমার দলের সাথে লইয়া আসতে। তা তুমি তো আনলা না, উল্টা আমার ছেলে 2টারে হাটের মাঝে চর মারলা। এখন দেখা, গদাইয়ের ছেলেদের গায়ে হাত তোলা মানে তো গদাইয়ের গায়ে হাত তোলা, কি তাই তো? গদাইয়ের আশেপাশে যেসব মস্তানরা ছিল তারা সবে কি মাথা নাড়তে লাগলো। ঠিক কইছেন ওস্তাদ, ঠিক কইছেন। ওহো, এক্কেরে ঠিক কইছেন। দেখলে, আমি সব সময় ঠিকই বলি। তা আমার গায়ে হাত তুললে আমাকে তো একটা উল্টা চাল দিতেই হয়, নাইলে কি আর আমার মান ইজ্জত থাকে নাই? কি তাই তো? এইটা হলো কথা, একদম ঠিক। দেলে, আমি ঠিকই বলি। তাই তোমার একখান শাস্তি হয়েছে, বেশি কিছু না। আজ রাতটুকু তোমারে এখানে থাকতে হইব। এনে থাকতে হইব মানে?
মানে আবার কিটা, এখানে এই জঙ্গলে তুমি একটা রাত থাকবা, হ্যাঁ, তোমার সাথে আর কেউ থাকবা না, তোমার দলেরে আমি পাঠাইয়া দিয়াছি। এই চল চল চল, অনেক হয়েছে, ওরে থাকতে দে, আমরা চলি। হ্যাঁ, এত আন্ধারে আমার আবার ডর লাগে। গদাই আর কারোর তোয়াক্কা না করে বেশ অনেকটা রাস্তা নিজেই চলে গেল। তারপর আবার ফিরে এসে তার সাকরেদদের বলল, আরে মরকটের দল, হাঁ করে দেখছস কি? হ্যাঁ, আজ তো একখান পাঁঠা কাইটা যে তার মাংস খান লইয়া আইলাম, সেইগুলা ছয়রা দে। আরে কাঁচা মাংসের গন্ধ পাইবা তবে তো আইবা বাঘে, এমনিতে যদি না আসে সারাটা রাত মানুষটারা এইভাবে বইয়া থাকবে নাকি? রাতের বেলা জঙ্গলের মধ্যে একা একা থাকলে যে পাগল হইয়া যাইব, এর সে যত তাড়াতাড়ি সম্ভব চইলা যাক, বাঘের পেটে চইলা যাক, এটাই ভালো। ঢাইলা দে মাংসের প্যাকেটগুলো একেবারে উপর কেটে ঢাইলা দে। আদেশ পালন করতে বেশি সময় নিল না গদায়ের সাকরেদরা। এমনিতে কতক্ষণ আর এমনভাবে জঙ্গলে থাকা যায়? কোনো রকমে হাতের কামখানা সেরে পালাতে পারলেই বাঁচে তারা। ফটিক আবার চিৎকার করে উঠল, আরে আরে করছসটা কি? এই গদাই শোন, আরে আরে ও গদাই। গদাই বা তার লোকজন কেউ আর সেই ডাকে সাড়া দিল না। কাদার উপর থপথপ করতে করতে চলে গেল। ফটিক আবার খানিকটা দৌড়ে দৌড়ে ওদের পেছনে গেল, কিন্তু টর্চের আলোটা চলে যেতেই জায়গাটা যেন আরো অন্ধকার হয়ে গেল। ফটিক চিৎকার করে ডেকে উঠল, গদাই, আরে ও গদাই। কিন্তু আবার আগের মতোই তার গলার স্বর গাছের গায়ে ধাক্কা খেতে খেতে ফিরে এলো। চারিদিকে কাঁচা মাংসের গন্ধ। গদাইয়ের লোকজন পাঁঠার মাংস ছড়িয়ে দিয়ে গেছে। জঙ্গলের বাঘেরা এমন ছেঁড়া খোবরা মাংস খায় না, তারা শিকার করে খেতেই পছন্দ করে। কিন্তু এই কাঁচা মাংসের গন্ধ তাদের এখানে টেনে আনবে। ফটিক থপথপ করে কাদার উপর দিয়ে পালাতে লাগলো। যে করে হোক এই জায়গা থেকে একবার সরে যেতেই হবে। কিন্তু দৌড়লে কি হবে? কাঁচা মাংসের গন্ধ যে কিছুতেই যাচ্ছে না। কতদূর মাংস ছড়িয়েছে হারামজাদাগুলো, নাকি এই গন্ধগুলো লেগে আছে ফটিকের নাকে। বেশ খানিকটা দৌড়লো ফটিক, কিন্তু নদীর ধারে রাস্তা তো খুঁজে পাচ্ছে না। হঠাৎ কানে এলো সেই ভয়ঙ্কর ডাক, যে ডাক শুনলে সদর বনের মানুষের রক্ত হিম হয়ে যায়। আর পা চলছে না ফটিকের। বেশি দূরে নয়, খুব কাছেই ডাকছে বাঘটা। ঠিক বলেছিল গদাই, বেশিক্ষণ এভাবে জঙ্গলের মধ্যে রাতের বেলায় ঘুরে বেড়ালে সে হয়তো পাগল হয়ে যাবে। তার চেয়ে এই ভালো বাঘের পেটেই যাক সে, বাবা দক্ষিণ রায়ের ভোগে লাগুক। ফটিক আর বাঁচার চেষ্টা করল না, কাদার মধ্যেই ধপ করে বসে পড়ল। একটু বাদেই দেখা গেল সামনে দুটো প্রদীপ জ্বলছে। ফটিক জানে এগুলো প্রদীপ নয়, বাঘের চোখ। একটা হালকা হালকা হুম হুম আওয়াজ কানে ভেসে আসছে তার। বাঘটাও বোধহয় খানিক অবাক হয়ে গেছে। এমন রাতের বেলায় এর আগে বোধহয় সে কখনো মানুষকে জঙ্গলের মধ্যে খাদ্য হতে বসে থাকতে দেখেনি। ফটিক কেমন যেন পাথরের মতো বসে রয়েছে। সামনে সাক্ষাৎ মৃত্যুকে দেখলে বোধহয় এমনই হয়। ঠিক এমন সময় কি যেন তাকে একটা হ্যাঁচকা টান দিল হাত ধরে। আরে আরে কি করেন কি আপনি? বাঘের সামনে এমন কইরা কি বইয়া থাকতে হয় নাকি? চলেন দেখি, চলেন। চমকে উঠল ফটিক। এতক্ষণে যেন তার সম্বিত ফিরে এসেছে, কিন্তু এই যে চোখে দেখলেও বিশ্বাস হয় না। বংশীর মা এত রাতে এই জঙ্গলের মধ্যে এলো কি করে? আর এলোই বা কেন? ফটিকের কথা হারিয়ে গেছে, সে বোধহয় সত্যি পাগল হয়ে গেছে। জঙ্গলের মধ্যে একা থাকলে অনেকে পাগল হয়ে যায় বই কি। বংশীর মা এবার ধমকে উঠল, আরে কিটা হইল কি? অমন মুখের পানে চাইয়া আছেন কেন? চলেন দেহি, হাতটা ধরেন আমার, ধরেন দেহি। ফটিক অবাক হয়ে দেখল বংশীর মায়ের পেছন থেকে একটা পেট মোটা বাঘিনী আস্তে আস্তে এগিয়ে এলো।
ঠিক সেই বাঘের সামনে এসে দাঁড়িয়েছে বাঘিনীটা। বাঘটাও কি যেন বুঝে এক পা করে পিছিয়ে যাচ্ছে। অনেক কষ্টে ফটিকের গলা দিয়ে কথা বের হলো। আস্তে আস্তে সে বলল, তুমি এখানে কোত্থেকে আইলা? কে কইল তোমারে যে আমি বিপদে পড়েছি? ও মা, দেখেন দেহি এটা আবার কোন লাগতো নি, আমি সব বুঝি। এখন চলেন তো দেহি। ফটিক আর কিছু বলার সুযোগ পেল না। বংশীর মা তাকে যেন প্রায় টানতে টানতে নিয়ে যাচ্ছে। ফটিক বহুবার এসেছে এই বাদামনে, কিন্তু বংশীর মা তো কখনো আসেনি। মেয়ে মানুষ সে, এখানে আসার তো কোনো দরকার পড়েনি কখনো। অথচ কি যে হলো! দেখা গেল বংশীর মা যেন এখানকার গাছ গাছড়া পথঘাট তার চেয়ে বেশি চেনে। এতক্ষণ যে আগাছা লতানি গাছগুলো রাস্তায় আটকে রেখেছিল সেগুলো যেন হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। পায়ের নিচের কাদামাটিটাও যেন একরকম শুকিয়ে গেছে। প্রায় হাওয়াতে ভাসতে ভাসতে তারা একেবারে নদীর ধারে এসে পড়ল। ফটিক যে নৌকায় এসেছিল সেখানে পাড়ে বাঁধা নেই, বোধহয় গদাই সেটাকে ভাগিয়ে দিয়েছে। তাতে অবশ্য অসুবিধা নেই, এখান থেকে একটু বাদেই বন দপ্তরের লঞ্চ যায়, একটু হাঁক পারলেই তারা এসে নিয়ে যাবে। যদিও এখানে বাঘের ভয় আছে, ভোর হয়ে আসছে। ভয় একটাই, এই সময় বাঘ আসে নদীতে জল খেতে। সে আসুক, এত বড় বিপদ থেকে বেরিয়ে আসার পর এটা আর তেমন ভয়ের কিছু বলেই মনে হয় না। এতক্ষণ বংশীর মাই তাকে ধরে এসেছে, কিন্তু নদীর ধারে চেনা জায়গায় এসে ফটিকের গলায় জোর বেড়ে গেল। বুকের খানিকটা সাহসও যে এলো না তা নয়, এবারে গলা একটু উপরে তুলে এসে বলল, কোনো আক্কেলে নেই না? ঘরের বউ কিনা জঙ্গলে আইয়া পড়ছে, আমার মাথায় তো আসতেছে না। তোমারে এখানে আনলো কেডা? কেডা আবার? ঠাকরাইনের জল গো, ভাসাইতে ভাসাইতে আমারে এক কেড়ে ঠিক জায়গায় আইনা ফেলাইছে। বংশীর মা এবার কেমন যেন দুলতে দুলতে হাসতে লাগলো। হাসতে হাসতে সে একেবারে ঠাকরাইনের জলের দিকে চলতে লাগলো। ফটিক চিৎকার করে উঠল, আরে করো কি? এই লাগে কয় মেয়ে মানুষের বুদ্ধি, এমন করে ঠাইকরানের জলে যাবাই নাকি? আরে সাঁতরে যাবে নাকি ওপারে? আরে করো কি? ঠাইকরানের জল জোয়ারের সময় সমুদ্রের চাইতেও খেপা হয়ে যাই গো। আরে করো কি? ফটিক চিৎকার করতেই থাকলো। এদিকে বংশীর মা ক্রমশ যেন ঠাকরাইনের জলে তলিয়ে গেল। ফাঁকা নদীর চরে ফটিকের চিৎকার শোনা গেল অনেক দূর থেকে। একটু দূরেই নিজস্ব লঞ্চে আয়েশ করে বসেছিল গদাই, সঙ্গে আছে তার সাঙ্গাতরা। ফটিকের চিৎকার ভেসে এলো তার কান অব্দি। গদাই এবার চমকে উঠে বসলো। আরে এটা ফটিক না? এত দূর কেমনে চেঁচানি ভাইসা আয়? গদাইয়ের সাঙ্গাতরাও খানিকটা অবাক হয়ে গিয়েছিল চিৎকার শুনে, কিন্তু এখন মৌজের সময় বন দপ্তরের লোকেদের ফাঁকি দিয়ে বেশ কয়েকটা গাছ সাফা করা গেছে। সব বাঁধা আছে লঞ্চের নিচে। ওপরে যতই তল্লাশি করুক না কেন, কারোর চোখে কিছু পড়বে না। এখন তো শুধুই মজার সময়। এখন কে কোথায় চেঁচাচ্ছে সেটা দেখলে কি চলে? একজন বলল, আরে ঘাবড়াচ্ছ কেন? ফাঁকা জঙ্গলে অমন চিৎকার টিৎকার ভাইসা আসে। বাঘ শরীর থেকে মাংস চাচিয়া নিলে চিল্লাবে না? মনে নাই ওর বউটারে যে মারছিলাম কেমনে চিল্লাইছিল? নিতাই খুড়োর পরিত্যক্ত ভিটির মধ্যেই সেই রক্তাক্ত দিনের কথা মনে পড়ে যেতে হেসে উঠল গদাই। আইছিল সব গদাই মস্তানের সাথে বাঙালিতে দিয়েছি সব কটারে শ্বাস কইরা। লঞ্চটা দুলে উঠল। প্রথমবার দুলে ওঠায় তেমন করে কেউ আর অত গা করেনি। জলের তলায় বড় বড় কুমির আছে, যাওয়ার সময় ধাক্কা লেগে নড়ে ওঠে অমন। তারপর আবার নড়ে উঠল লঞ্চটা। এবার বেশ জোরেই মনে হচ্ছে যেন কে লঞ্চের নিচ থেকে ধাক্কা দিচ্ছে। গদাই হুঙ্কার দিয়ে উঠল,
বেশি করলে না একটা হাত কাইটা ঠাকরাইনের জলে ভাসাইয়া দিমু। তাই নাকি? হারামজাদা, বলি একটা মানুষের কয়টা হাত থাকে আর কতবার কাইটটা ভাসাবি তারে রে হারামজাদা? লঞ্চটা এবার প্রচন্ড জোরে নড়ে উঠল। গদাইরা যে যেখানে ছিল এই ওর ঘাড়ের উপরে পড়ে গেল। গদাই হুমড়ি খেয়ে পড়ল একেবারে দরজার সামনে। দরজাখানা বন্ধ ছিল এতক্ষণ, এখন হঠাৎ করে খুলে গেল। সামনে কে যেন দাঁড়িয়ে আছে। কেন রে মুখ পোড়া, চিনতে পারছিস না আমায়? লঞ্চে একখানা আলো ছিল। লঞ্চের দুলুনির চোটে সেটা ছিটকে পড়ে ভেঙে গেছে বেশ কিছুক্ষণ আগে। বাইরে থেকে আসা হালকা মেটে হলুদ রঙের আলোয় গদাই দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে বংশীর মা। কাপড়খানা কাদায় মাখামাখি, সুন্দরবনের আঠার মতো চ্যাটচ্যাটে মাটি, দুটো হাত কাটা, রক্ত ঝরছে। গদাই ভয় পেয়েছে এই দৃশ্য দেখে, তবুও নিজের স্যাঙ্গারদের সামনে তো এমন কিছু দেখালে চলবে না। তাই কোথা থেকে যেন খানিকটা সাহস সঞ্চার করে বলে উঠল, আরে তুই মাগি কোথেকে আইলি রে? তোকে তো ঠাকরাইনের জলে ভাসাইয়া দিয়াছিলাম রে, তবে ইহানে কেমনে আইলি রে? তোরে মারবার লাগিয়ে আইলাম রে হারামজাদা। গদাই খ্যাঁক খ্যাঁক করে হাসল, যদিও সেই হাসিটা ঠিক আগের মতো হলো না। আমারে নাকি একটা মেয়ে ছেলেতে মারবে, তার উপর হাত কাটা একটা নুলো মেয়ে ছেলে। তুই যে কি করে এখনো বাচ্চা আছিস সেটাই তো বড় আশ্চর্যের বিষয় রে। এবারে হেসে উঠল বংশীর মা। বাইসা নাই রে, মইরা গেছি বইলেই তো আইতে পারছি। বাইসা থাকলে কি আর তোর সামনে দাঁড়াইতে সাহস হইতো? গদাই বোধহয় এতক্ষণে সত্যিটা বুঝতে পারল। পালাবার রাস্তা নেই। দরজা আগলে দাঁড়িয়ে আছে বংশীর মা। লঞ্চের এই ঘরে আর একটা জানলা আছে পেছনের দিকে। গদাই ছুটল সেই দিকে। জানলাটা খুব একটা বড় নয়, বেশ ছোট। এখান দিয়ে গদাইয়ের এত বড় চেহারাটা গলার কথা নয়, তবুও কোনো মতে ওই জানলা দিয়ে নিজের শরীরটা গলিয়ে ওধারে ফেলল গদাই। হাত পা কনুইয়ের কাছে অনেক জায়গায় ছড়ে গেছে। সে যায় যাক, তবুও তো প্রাণে বাঁচার একটা উপায় আছে। কিন্তু কোথায় উপায়? ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটা বাঘিনী। ওইটাও বাইসা নাই রে, ওরই তো পইতা আইছিলাম। তুই ওইটারে হটাইয়া তোর দুই স্যাঙ্গাতরে শুয়াইয়া আইছিলি। আমি ওরে আশ্রয় দিয়েছিলাম, তাই অহন আমার লগেই থাকে। কিন্তু একটা বাঘিনীরে লইয়া কি চলা যায় বল? আর এত বড় ঠাকরাইনের জলে একলা একলা কেমনে ভাইসা বেড়ামু? এর লাগেই তো আইলাম, তোরেও ভাসাইয়া দিব ঠাকরাইনের জলে। আরে ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, রাগের মাথায় করে ফেলেছি। মাফ করে দাও, মাফ করে দে, মাফ করে দে, ভুল হয়ে গেছে, আর করবনি, ভুল হয়ে গেছে, মাফ ছেড়ে দাও, আর করবনি, ভুল হয়ে গেছে। বংশীর মায়ের হাসির আওয়াজ আর ঠাকরাইনের জলের আওয়াজ তখন একদম একরকম। গদাইকে কে যেন শূন্যে ভাসিয়ে রেখেছে। একবার জলের ধারে নিয়ে যায়, আর একবার লঞ্চের ছাদে নিয়ে আসে। তারপর একসময় ঝপাস করে একটা শব্দ হলো। গদাইয়ের অত বড় দেহটা ঝুপ করে পড়ে গেল জলে। নদীর পাড়ে কাদার মধ্যে আটকে উবুড় হয়ে পড়ে আছে বংশীর মা। দুটো হাত নেই, কাটা ঘায়ে মাছি ভনভন করছে। রাতের বেলায় বুঝতে পারেনি ফটিক। এখন দিনের আলো ফোটার সাথে সাথে দেখতে পেল দৃশ্যটা। গাঁ থেকে বেশ কয়েকজন এসেছে নৌকা নিয়ে, ফটিককে নিয়ে যাবে বলে। দিনের আকাশ যত পরিষ্কার হচ্ছে ততই দেখা যাচ্ছে অনেক কিছু। গদাইয়ের লঞ্চখানা উল্টে পড়ে আছে জলে। মোড়ল খুঁড়ো গলা ঝেড়ে কাঁধে হাত রাখলো ফটিকের। বুঝতে পারি নাই রে ফটিক,
গদাই কয়েছিল তোদের একটু চমকাইবে। ওই তুই জগাই আর লোটেরে মারছিলি না হাটে, তাই। কিন্তু এমনি যে সত্যি করবে তো বুঝতে পারি না রে। ফটিকের চোখ এখন শুকনো, দুগালে চোখের জল শুকিয়ে সাদা খড়ি ফুটে উঠছে। কাল রাতের দৃশ্যগুলো চোখের সামনে ভাসছে তার। এক দৃষ্টি মরা বউটার দিকে তাকিয়ে কেমন যেন করতে থাকে মনটা। বউটাকে অনেকদিন এমন করে নিশ্চিন্তে শুয়ে থাকতে দেখেনি সে। আমরা মৌলারা ঘরের বউরে গায়ের মোড়লের ভরসায় রাইখা জঙ্গলে আসি, ভাবি বাইসা ফিরলে বউরে সুস্থ দেখতে পাবো, আর মরলে পরে মোড়ল আমাদের বউদের দায়িত্ব নিবে। আর তুমি আমার বউটারে শয়তানের হাতে তুলে দিলে গো খুড়ো। তুমি মোড়ল না, মোড়ল নামের কলঙ্ক। মোড়ল এবার কেঁদে ফেলে। ভেতরে কেমন যেন একটা অস্বস্তি টের পায়। আশেপাশের লোকজন মোড়লের দিকে ঘৃণার চোখে তাকিয়ে আছে। আমার বড্ড ভুল হয়ে গেছে রে, আমারে বাপ করে দে ফটিক। গদাইয়ের ভয়ে সব জেনেও আমি চুপ ছিলাম। আমারে মাফ করে দে, মাফ করে দে। তোমারে মাফ কইরা দিব? তোমারে? তোমার জন্য আমার সংসারটা শেষ হইয়া গেল, আমার বউটাকে খুন হতে হলো, আমারেও বাঘের পেটে পাঠানোর সব রকম বন্দোবস্ত কইরে ফেলেছিলে গদাই মস্তান। মনে রাখবে খুড়া, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। তোমার পাপের ফলে আমার সংসার যেভাবে ছারখার হয়ে গেল, ঠিক সেইভাবেই তোমার সংসারও শেষ হয়ে যাবে খুড়া, মিলাইয়া নিও। না না ফটিক, না না ফটিক, না 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 না, ও কথা তুই ফিরায় নে তুই ফটিক, ও কথা ফিরায় নে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। দাউ দাউ করে জ্বলে উঠেছে একটা বাড়ি। বাড়ির ভেতর থেকে সম্মিলিত কণ্ঠের আর্তনাদ চারিদিক ভরিয়ে তুলেছে। তার সামনে দাঁড়িয়ে একজন মহিলা, পরনের কাপড়ের আঁচল উড়ছে সুন্দরবনের নোনা হাওয়ায়। অন্ধকারের মধ্যে ঠিক বোঝা যায় না তার মুখ, তবে তার চোখ দুটো অন্ধকারের মধ্যেও দাউ দাউ করে জ্বলছে। দুহাত কাটা, রক্ত আর মাটি শুকিয়ে সারা গায়ে কাপড়ে লিপটে রয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িটা পুড়ে ছাই হয়ে যাওয়া দেখছে সে মুখে পৃথিবীর সমস্ত রাগ বিদ্রুপ এসে জড়ো হয়েছে যেন। তারপর কেটে কেটে আবার গর্জন করে উঠল, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। শেষের দিকটা ঢাকা পড়ে গেল কোনো এক বাঘিনীর অলৌকিক গর্জনে। এতক্ষণ শুনলেন দেবশ্রী ভট্টাচার্যের কলমে বাদার বনের ভয়। তোমরা উৎসাহ দিলে এই সিরিজের অন্যান্য গল্প আনার চেষ্টা করব। গল্পটির সূত্রধর ও কথক আমি অরূপ। বিভিন্ন চরিত্রে বর্ষা, অমিত, শুভদীপ ঘোষ, নীল, মধুরা ও অতীন। শব্দ সংযোজনে সুদেশনা, আবহে শুভজিৎ, প্রচ্ছদ ও সমগ্র পরিচালনায় টিম স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।